প্রথমে যার কাছ থেকে আমি ঢাক বাজনা শিখেছি সে আমার গুরু হয় এবং আমাদের এই গ্রুপের নাম motilaldhaki.com। আমার নাম জ্যোৎস্না দাস। এবার আমার কাছে প্রথমে ডেকে জিজ্ঞাসা করে আমাকে যে তুই এই কাজ শিখবি। তো আমি বাড়ির থেকে সবাইকে জিজ্ঞাসা করেছি, অনুমতি নিয়েছি। সবাই বলেছে তুমি যদি সংসার সামলিয়ে করতে পারো আমাদের কোনো অসুবিধা নেই। তারপরে সবাই অনুমতি দেওয়ার পরে এখানে পাশাপাশিই বাড়ি, আমার পাশেই বাড়ি। তো এখানে প্রতিদিন বিকালে রিহার্সেল হয়, না শিখলে তো কিছু শেখা যায় না। তো বিয়ের আগে কোনো দিন ঢাক বাজনা শুনেছি কিন্তু কোনো দিন হাতে ধরে শিখিনি। তারপর আমাদের এই গুরুর কাছ থেকেই শেখা। এখন বিভিন্ন জায়গায় আমি 5-6 বছর ধরে প্রোগ্রাম করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, ভালোও লাগছে। এবং আমার সংসারের অবস্থা খুবই খারাপ ছিল, মোটামুটি এখন এই কাজ করার পরে আমার বেশি একটা অসুবিধা নেই। একটা ছেলে একটা মেয়ে, স্বামী ছোটোখাটো ব্যবসা করে আর আমি এই কাজে করতে। যখন নাকি ঢাক বাজার কথা যখন বাড়ি থেকে বললো তখন কি আনন্দ হলো খুব নাকি, আমিও ঢাক বাজাবো এরকম আনন্দ হয়েছে। এমনি কি বাড়িতে যে কোনো পুজো অনুষ্ঠান হতো তা ঢাক বাজতো, ঢাকের তালে তালে মেয়েরা আমরা আরতি নাচ করতাম। তা একদিন উনি বললো যে আমরা যদি একটু ঢাক বাজাই কেমন হতো। আমার খুবই ভালো লাগলো যে হ্যাঁ আমরাও বাজাবো, ছেলেরা সব কিছু বাজাতে পারে, মেয়েরা কেন পারবে না। তখন আমরা 6টা মেয়ে ফার্স্ট শুরু করলাম এই ঢাক বাজানটা। প্রথম আমাদের খুব ভালো লাগতো, উনি আমাদের শেখাতো, আমরা ঢাকের তালে তালে উনি সব কিছু শেখাতো। তো আমরা প্রথম ফার্স্ট প্রোগ্রাম করলাম, করে আমরা সবাই টিভিতে দেখার পর আমরা খুব প্রশংসা করছি যে তোরা ঢাক বাজাচ্ছিস, আমাদের খুব মজা লাগলো আমরা সবাই মিলে। তখন অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তো আমাদের কিছু উপার্জনও হতো। এই করে করে আমরা এক এক করে ঠাকুর ঢাক বাজাচ্ছি, ভালোই লাগে। আমার 2টো ছেলে আছে, যদি স্কুলে দিয়ে আসতে হয়, রান্নাবান্না করতে হয়, ঠাকুর ঘর সামলাতে হয়, আর শাশুড়ি মা আছে, শ্বশুর, সবাইকে দেখে আমরা বিকালবেলার দিকে সবাই রিহার্সালে বসি। এবার 2 ঘন্টা মতো আমরা রিহার্সাল করি, তারপরে যার যার বাড়িতে সেভাবে চলে যাই। পুল্লা না থাকলেও রিহার্সাল তো বসতো, মানে যারা বসো? হ্যাঁ, সবাই আমরা বসি। তো এরা যখন পুজোর সময় মানে বিভিন্ন জায়গা থেকে লোক আসতো তখন দেখতাম, বাড়ি থেকে শুনতে পেতাম যারা বাজাচ্ছে, তখন খুব ইচ্ছে হতো যে আমি যদি বাজাতে পারতাম। তারপর আমার তখন অনুমতি দেয়নি। তো অনেক আমাদের গুরুজি কিছুদিন পর আমাকে বললো মানে ধুনুচি নাচের মেয়ে নেই। তো আমি নাচ করতাম, আমি ঢাক বাজাতাম না। তো নাচ করতে ভালো লাগতো, কিন্তু তার থেকে বেশি ভালো লাগতো ঢাক বাজায় ওরা, ওদের মতো যদি আমি একটু বাজাতে পারতাম তাহলে নিশ্চয়ই আরও ভালো লাগতো। তো আমার গুরুজি বললো যে তুই তো নাচতে পারিস ভালো, তুই ঢাক শেখ, তুই পারবি। তো আমি চেষ্টা করলাম, চেষ্টা করতে করতে দেখি পারলাম। তো বাইরে থেকে আমার বাবা মা কোনোদিন আমাকে মানে আমার স্বাধীনতা আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে কখনো কিছুতে বারণ করেনি, তো এটা তো বারণ করেনি। মাস্টার পারকাশন উস্তাদ জাকিরজির সঙ্গে আমি পুরো নর্থ আমেরিকা ঘুরেছি এবং সেখানে গিয়ে আমার ছেলের জন্য একটা স্যাক্সোফোন কিনতে যাই। তো সে মিউজিক শপে গিয়ে দেখছি একজন মহিলা, তিনি স্যাক্সোফোন, গিটার, তবলা, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, ব্রাশ, সোপ্রানো এসব একা একা বাজিয়ে বাজিয়ে কাস্টমারকে দেখাচ্ছে। তো হচ্ছে একটা মেয়ে সে এত কিছু যন্ত্র বাজাতে পারে, এটা আমার কাছে একটু অবাক লাগলো। তো তখনই আমার মাথায় ভাবনাটা আসলো যে এই মেয়েটা যদি এত কিছু করতে পারে, এত ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, তাহলে আমার বাংলার মেয়েদের যদি আমি ঢাকটা বাজানো শেখাতে পারি বা এটা করতে পারি, একটা টিম তৈরি করতে পারি, এটা মনে হয় খুব একটা ভালো জিনিস তৈরি হবে।
তো সেখান থেকে আমি বাড়িতে এসে মাত্র 6 জন মেয়েকে নিয়ে আমি শুরু করেছিলাম এবং তাদেরকে শিখিয়ে আমার এই আশেপাশে সব। কবে এটা শুরু করেছেন? এটা 2010 মার্চের পরে। আমার এই মহিলারা অ্যাকচুয়ালি তো অতি দরিদ্র পরিবারের সব ঢাকি সম্প্রদায়ের মানুষ। তো এই মহিলারা দেখা গেছে যে স্বামীর কাছে অনেক সময় 10 টাকা চেয়ে পাওয়াটাও খুব মুশকিল, মানে পাওয়া যায় না বা অনেক পায়ও না। তারপরে ঢাক বাজনা ছেলেদের কাজ, ওসব মেয়েদের কোনো কম্য নয়। মেয়েরা বিয়ে হয়ে যাবে, পড়াশোনা করছে, বিয়ে করবে, সংসার ধর্ম পালন করবে, ওদের ঢাক বাজানোর কাজ নয়। এবার অনেকে অনেক রকম বলেছে, আমরা শুনেছিও। আমরা ধরুন মানে প্রথম যেদিন প্রোগ্রামে গেলাম সেদিন আমাদের আশেপাশেই, বলছি না, আশেপাশেই কয়েকজন মহিলা বয়স্ক যারা ওই প্রাচীনকালের মানুষ আর কি, অনেকেই বলেছেন যে ওরা ঢাক বাজাবে, কি বাজাবে, ওরা কি পারে, সে ঢাক বাজাবে, অত বড় একটা ঢাক কাঁধে নিয়ে বাজানো কি সম্ভব, ওদের দ্বারা সম্ভব, এরকম মানে অনেকে অনেক রকম বলেছে। বলার পরে এখন এই 6-7 বছর পরে এই আমরাই আমাদেরকেই যখন টিভির পর্দায় দেখছে, তখন তাদের বক্তৃতাগুলো তারাই পাল্টে গেছে, শিখতে চলে আসছে, আমরাও শিখবো, আমরাও বাজাবো। তারাই বলছে, তারাই গর্ব করে বলছে এ তো আমাদের পাড়ার মেয়ে, এ তো আমাদের পাড়ার বউ, তারাই এখন গর্ব করে বলছে। আচ্ছা, এবং তারা শিখতে চলে আসছে। চলে আসছে। বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে, ছেলে বা মেয়ে, ছেলে হলেও যা বাবা তুই যা পড়াশোনা কর, খেলাধুলা কর, ঢাক বাজনাটাও শেখ, ছেলে হলেও। আর মেয়েদের তো কোনো কথাই নেই, মেয়েরা টিভি পর্দায় বাজাচ্ছে, কোনো কথাই হবে না, যা ওরা বাজাচ্ছে তুইও যা, মানে এখন আর সেই বাধাটা নেই। আমাদের দেখে তাদেরও মনে মানে একটা বিশ্বাস জন্মেছে যে না, মেয়েরাও ঢাক বাজাতে পারে, বা আমরা যে আগে কথাগুলো বলতাম সেগুলো ভুল।